नमस्कार बंधुरा मान्ताज फैमिलिर आरो आरेकटा ब्लगे तोमादेर सबाइके स्वागत। सबार जोन्नो अफुरान भालोबासा, प्रत्येकेर जोन्नो अनेक 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 शुभकामना। आजके जे ब्लगटा करछि तोमरा छबिटा देखे बुझतेई पारछो एटा ब्लगटा किसेर होते चलेछे। आसले आजके सकालबेला उठेई आमरा दुजोने बेरिये पड़ेछिलाम दक्षिणेश्वरेर भवतारिणी माके पुजो दिते। तो आजके सकालबेलाय कोनो रकम प्लान प्रोग्राम छाड़ा मायेर उद्देश्ये पौঁছে যাওয়া সেটা কিন্তু আমাদের কাছে মায়ের আশীর্বাদই বটে। কারণ কথায় বলে যে যদি কিনা সেই দেবতার টান না থাকে তবে সেখানে পৌঁছানো সম্ভব নয়। গুড মর্নিং বন্ধুরা, আজকে একদম ভোরবেলায় আমরা দুজন বেরিয়ে পড়েছি। আর এদিকে মাকে দেখছি ফুল তুলছে। বেরিয়ে পড়েছি মানে এখন রওনা দিচ্ছি বেরোনোর জন্য। আজকেও আমরা দুজনই বেরোবো, কোনো এখানে বাচ্চারা যাবে না। না আজকে এমনি পদ্মফুল কটা ফুটলো দেখতে পাইনি এখন তো। তাই আর এখানে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর আমাকে বলেছে আজকে যদি হেলমেট না পরি তাহলে নাকি নামিয়ে দেবে গাড়ি থেকে। তো আমাকে অগত্যা হেলমেট পরতেই হবে, তো আমি নিয়েও এসেছি, পরে নেবো এক্ষুনি। আর যদিও হেলমেটটা পরতে আমি একদম পছন্দ করি না। আর এখানে পথে যেতে যেতে দেখতে পাচ্ছি এখানে সবজির হাট বসে। এটা বাদুবাজারে পেট্রোল পাম্পটার পাশে। এখন প্রায় উঠে যাওয়ার সময় এদের, ভোর রাত্রির থেকে চলে। আসলে সারা রাতি এখানে আসতে থাকে সমস্ত কৃষকরা, সব কিছু নিয়ে তাদের যে উৎপন্ন ফসলগুলো সব কিছু নিয়ে এখানে আসে। তো দুপাশেই রাস্তার দুধারেই প্রচুর বসে, কিন্তু এখন এই মুহূর্তে ওদের চলে যাওয়ার সময়। ভোরবেলায় তো এই জায়গাটা থেকে হাঁটা সম্ভবই হয় না। আর আজকে না মধ্যমগ্রাম চৌমাথায় কোনো রকম জ্যাম পাইনি। আর যেদিন আমি রাস্তায় এই মধ্যমগ্রাম চৌমাথা আর এয়ারপোর্টে যদি জ্যাম না পাই আমার মনে হয় আজকে ভীষণ লাকি। আর যখনই আমি এয়ারপোর্টের পাশ থেকে যাই, যদি কোনো আমি প্লেন দেখতে পাই, এটা আমার কাছে খুব আনন্দ লাগে। সেই ছোট্টবেলার মতন বাচ্চারা যেরকম হয় না, প্লেন দেখলে প্লেন সেই রকম একটা এক্সাইটমেন্টে দাঁড়িয়ে যাওয়া। আর আমার এই কোনো প্লেন যখন ওঠে বা যখন নামে, যে কোনো মুহূর্তই হোক, আমার দেখতে যে কি ভালো লাগে। তো স্বভাবতই ওকে আবদার করলাম একটু স্লো করো না, একটু দেখি। আর এই মুহূর্তটা আমি একটু ক্যামেরা বন্দি করলাম। ছোট্টবেলা থেকে আরও আর একটা কাজ আমি ভুলি না, যখনই এই বিরাটির গৌরী কালীবাড়িটা আমি ক্রস করি, হয়তো রানিং অবস্থাতেই প্রণাম করতে মাকে ভুলি না। আমার কেন যেন হঠাৎ করেই মনে পড়ে যায় যে এইখানেই মন্দিরটা থাকে। কোনো দিন মিস করিনি আজ পর্যন্ত। আর তারপরে আর এই ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় যেটা আমি দেখি সেটা হচ্ছে রাত্রিবেলায় এই বিউটিটা অসাধারণ থাকে। সকালবেলায় যদিও গাড়ি ঘোড়ার চাপটা কম ছিল, পুরো রাস্তাটা ফাঁকা ছিল, ভালোই লাগছিল। এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরে। আমরা ঠিক স্কাইওয়ের নিচ থেকে যাচ্ছিলাম। যদিও এটা প্রচণ্ড ভোরবেলা নয়, সকাল হয়ে গেছে। সকাল বলতে তাও এখন 8টা বাজে। তা সত্ত্বেও দেখলাম রাস্তাঘাট একদমই ফাঁকা। এই সময়টা তো এখানে গাড়ির প্রচুর জ্যাম থাকে। ভাবলাম আজকে শনিবার দিন মনে হয় প্রচণ্ড ভিড় হবে, কিন্তু সেরকম একটা ভিড় মন্দিরের বাইরে দেখতে পাইনি। আর আমরা এখন মন্দিরের যে সিংহদুয়ার সের ভিতর থেকে প্রবেশ করছি। আর এর বাদিকেই হচ্ছে পার্কিং জোনটা। তো আমরা পার্কিংয়ে গাড়িটা রেখে তারপরে আমরা মন্দিরে হেঁটে হেঁটে পৌঁছাবো। অবশেষে আমরা এসে পৌঁছালাম। এটা আমরা এখন পার্কিং জোনটা থেকে বেরোচ্ছি। আর আমরা যখন যাচ্ছি প্রথম কাজটা আমাদের হবে জুতো আর ব্যাগটাকে জায়গা মতন রাখা। কিন্তু আমাকে ও বলল আগেই জুতো আর ব্যাগটা রাখি না, চলো আগে মন্দিরে ঘাটের পাশটা যাই, স্নানটা সারি, তারপরে দেখি। স্নানটা সারার পরে মোবাইল আর ব্যাগটাকে একটা জায়গায় রাখতে হবে, কারণ মন্দিরের ভিতরে তো মোবাইল নিয়ে ঢুকতে দেবে না। আর ব্যাগগুলো নিয়ে কী করব, আর যে ভিজে জামা কাপড় থাকবে, ব্যাগটাও প্রচুর ভারী থাকবে। তো আমরা যাচ্ছিলাম ঘাটের দিকে। আর এখনও পায়ে জুতো আছে, কিন্তু
ভাবছিলাম যখন আমরা স্নান করে ফিরবো এইখানটা কতটা না গরম হয়ে যাবে। পাথরগুলো যে এত গরম ছিল, কিন্তু অত সকালবেলা তখনও রৌদ্রের তাপটা টানতে পারেনি বলে অতটাও গরম ছিল না, কিন্তু যখন আমরা স্নান করে ফিরলাম না, একটুও পা রাখতে পারছিলাম না। তো আমাকে বলছে সকাল 8টার সময় যদি এরকম গরম থাকে, একবার ভাবো তো 1টা-1:30টায় এইখানকার পরিস্থিতিটা কি হবে। সে তো বটেই। তো আমরা মন্দির চত্বর থেকে হেঁটে হেঁটে ঘাটের দিকে যাচ্ছি। আর আজকে না খুব যে একটা ভিড় ছিল তা না, কিন্তু তাও লোকজন কম ছিল, একটা কমও ছিল না। প্রথমে ভেবেছিলাম দুজনের একসাথে স্নান করা হবে না, কারণ ব্যাগ মোবাইলটা কার কাছে রাখবো, কিন্তু মন্দিরের যে পুলিশগুলো ছিল তারা কিন্তু বেশ সহযোগিতা করেছিল এবং তাদের সহযোগিতাতেই আমরা দুজন মিলে একসাথে স্নান করতে পেরেছিলাম। এই সবেমাত্র স্নান সারলাম। স্নান সেরে এই গঙ্গা প্রাঙ্গণেই সমস্ত কিছু জামা কাপড় যে পাল্টানোর ব্যাপারটা থাকবে সেটা এখানেই সারা। আগে মন্দিরের এই ঘাটের গেটটা থেকে ঢুকেই ডান সাইডে একটা চেঞ্জ রুম ছিল, কিন্তু সেইটা এখন অস্থায়ীভাবে বন্ধ রয়েছে, তাই ওখানেই আমরা জামা কাপড়টা চেঞ্জ করলাম। আর সত্যি কথা বলতে কি, ওইখানকার প্রতিটা কর্মী, মন্দিরে যে কটা কর্মী আছে এত হেল্পফুল, তাদের সহযোগিতাতেই কিন্তু এটা সম্ভব হলো। প্রত্যেকে সুষ্ঠুভাবে মহিলারা খুব সেফলি কিন্তু জামা কাপড়গুলো ছাড়ছিল, আর সেখানে কোনো রকম আমাদের কোনো অসুবিধা কিন্তু হয়নি। জুতোটা নিয়ে আসছে, একটু গঙ্গা জল ভরে নিয়েছিল। এখানে গঙ্গায় আসবার গঙ্গা জল নেবো না তা তো হবে না। আর মা সব সময় বলে যে গঙ্গার জল যখন বাড়িতে আনা হয় তখন যেন অবশ্যই জোয়ারের জল যেন আনা হয়, তাহলে নাকি সংসারে জোয়ার থাকে। জানি না ঘটনা সত্যি মিথ্যা, কিন্তু ছোটোর থেকে এই প্রবাদটা শুনে আসছি। তবে এখন আমাদের যে সময়টা গিয়ে স্নানটা করেছিলাম, যখন জলটা ভরা ছিল, তখন কিন্তু জোয়ারই ছিল। তারপরে আমরা ওখান থেকে স্নান সেরে এইবার আমাদের প্রথম কাজ হচ্ছে ভিজে জামা কাপড়ের ব্যাগটা, জুতোটা আর মোবাইলটা একটা একটা জায়গায় রাখা। আগে যখন আসতাম না, যেখান থেকে পুজোর ডালা নিতাম সেইখানেই জুতো, ব্যাগ এই সমস্তগুলো রেখে দিতাম। আর এখন না, গতবারও যখন আসলাম তখনও এই সিস্টেমই চলেছে, কিন্তু এখন একদম স্ট্রিক্টলি বলে দিল যে না, এখানে রাখা হবে না, জুতোর জন্য আলাদা কাউন্টার আর ব্যাগ মোবাইলের জন্য একটা আলাদা কাউন্টার। তো আমরা সেই মতনই যেখান থেকে ডালা নিলাম ওইখানে শুধু ব্যাগটা রেখেছিলাম, রাখার পরেই বলছে যে না না, আমরা এখানে আর অন্য কিছু দায়িত্ব করে রাখতে পারবো না, ওটার জন্য আলাদা কাউন্টার আছে। তো আমরা আবার সেখানে গেলাম, গিয়ে মোবাইলটা জমা করে তারপরে গেলাম মন্দিরে পুজো দিতে। আর বাড়ি থেকে কিছু ফুল আনা হয়েছিল, মা তুলে পাঠিয়ে দিয়েছিল পুজো দেওয়ার জন্য। সেই ফুল কটা নিয়ে আর এখান থেকে যে পুজোর ডালা সেটা নিয়ে আমরা গিয়েছিলাম মন্দিরে। এবার মন্দিরের ভিতরে তো আর মোবাইল নিয়ে যেতে দেয় না, তাই জন্য আর ভিতরের সমস্ত কিছু আর আমি ভিডিও করতে পারিনি। মন্দিরের ভিতরে গিয়ে দেখলাম বেশ কিছু লাইন, চারিদিক থেকে লাইন, কিন্তু আমাদের সত্যিই কপালটা ভালো ছিল, একদমই একটা হালকা লাইন যেখানে ছিল সেই লাইনের মধ্যে থেকেই আমরা যেতে পেরেছিলাম। সব থেকে ছোট লাইনটাই আমাদের ছিল। খুব তাড়াতাড়ি পুজোটা দিয়েছিলাম, আর এত ভালোভাবে পুজোটা দিয়েছিলাম না, মনটা ভরে গিয়েছিল। তো সেইখান থেকে পুজোটা দেওয়ার পরে আর আমরা ওখানে বেশিক্ষণ দাঁড়াইনি, ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম খুব তাড়াতাড়ি ফিরবো বলেই, কারণ রোদ্দুরটাও বেড়ে যাবে বলে। এই সবে আমরা পুজো দিয়ে বেরোলাম, পুজো দিয়ে যাচ্ছি এবার বাড়ির পথে। কিন্তু দক্ষিণেশ্বরে আসলাম পুজো দেওয়ার পরে, এখানের যে হিঙের কচুরি সেটা খাবো না, সেটা হয় না। তো আমরা যাচ্ছি এখন ভোজনালয়ের দিকে। আগে যেখানে ছিল এখন তো সেই সব জায়গাগুলো নেই, এখন পুরো অন্য হয়ে গেছে। আগেও এসেছি অবশ্য। তো আমরা যাচ্ছি সেই দিকে। সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কত মানুষ এখানে এসেছে, এইটুকু বুঝতে পারছিলাম যখন আমরা এখানে খেতে বসেছিলাম। সেখানে শুধুমাত্র যে বাংলাভাষী আছেন তা কিন্তু নয়, কত ভাষা সেখানে শুনতে পাচ্ছিলাম। তাতেই বুঝতে পারছিলাম যে কত মানুষ এক একজন এক এক জায়গা থেকে এসেছে শুধুমাত্র মায়ের টানে, মায়ের উদ্দেশ্যে। আর এটা তো একটা আন্তর্জাতিক তীর্থস্থান। সত্যি কথাই আন্তর্জাতিক শব্দটা ব্যবহার করলাম।
এতটাই পপুলার, এতটাই মায়ের প্রতি সবার ভক্তি, এটা প্রকাশ করা যায় না। তারপরে যাই হোক, আমরা এখানে কচুরি নিয়েছিলাম আর নিয়েছিলাম মশলা ধোসা। আর এইখানে খেতে বসে একটা জিনিস ভালো লাগে, প্রতিটা খাবার নো অনিয়ন নো গার্লিক, আর কত কিছু যে পাওয়া যায়, কিন্তু সর্বোপরি মেনু কার্ডটায় চোখ বোলানোই হয়ে যায় সার, কারণ আর কিচ্ছুই নেওয়া হয় না, শুধু হিঙের কচুরি আর ধোসা, এটাই হয়ে যায় মেন খাবার। তারপরে এটা খাওয়ার পরে যার যা ইচ্ছা সেটা নেয়। আর আমরা খেলাম, বাচ্চাদের জন্য নেব না তা তো হয় না, ওর বাবা দেখলাম আবার পার্সেলও নিয়ে নিল বাড়ির জন্য, সবাই মিলে খেতে পারবে তাহলে বাড়িতে এসে। কিন্তু আমরা আর বাড়িতে এসে খাওয়ার জন্য আর অপেক্ষা করলাম না, আমরা ওখানেই পেট পুজোটা সেরে নিলাম। এখানে পুজো আর পেট পুজো দুটোই কিন্তু মন শান্তি করে দিয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আগে দক্ষিণেশ্বরে অনেক বাঁদর দেখা যেত, কিন্তু এখন আর না সেরকম কিছু দেখা যায় না। আর এখানে ও গাছে দেখেই উঠে পড়লো, আর এই সিনটা আমি না তুলে আর পারলাম না। সত্যি বলতে কি, ওর এইসব গাছে চড়া অভ্যাসটা এখনও গেল না। আর এটাই বলছিলাম যে মনের ভিতর থেকে এই বন, এটা কখনোই সরানো সম্ভবই না। আর ও বলছে আমি যতদিন বেঁচে থাকবো তুমি এটা সরানোর চেষ্টাও করো না, আর আমি সরাবও না। তো আমি বললাম বেশ ঠিক আছে, তাই হোক। প্রতিটা তীর্থস্থানে আসলে আমাদের মনটা কিন্তু একটা জিনিস হয়, এত অশান্তি, এত ঝগড়া, এত ঝামেলা, সমস্ত কিছুর মাঝখানেও যেন কোথায় একটা শান্তি খুঁজে পাই। আর সেই শান্তি খুঁজতেই তো বারবার তার কাছে আসা। আর এইটুকখানি মায়ের কাছে করজোড়ে নিবেদন থাকে যে মা, এত কিছুর মাঝখানে তুমি কিন্তু তোমার কাছে মাঝে মাঝেই এইভাবে টেনো, আর তোমার টানে যেন বারবার ছুটে আসতে পারি। আর বাড়ির এত কাছে, কিন্তু যে খুব যে ঘন ঘন আসা হয় তা না, তবে যতই কম আসি বছরে 2-1 বার কিন্তু আসা পড়েই। কিছু ভালো লাগছে না, কিচ্ছু মন খারাপ লাগছে, বা কোনো একটা ভালো কিছু খবর যাই হোক না কেন, আমরা কিন্তু এই মায়ের কাছে আসি। এটা আমাদের বাড়ির ছোট্টবেলা থেকে দেখে আসছি। সমস্ত অনুষ্ঠান হোক, কোনো শুভ অনুষ্ঠান বা যাই হোক, আমরা কিন্তু মায়ের কাছে একবার প্রণাম করেই যাই। আর সকালবেলাটা এত রোদ্দুরের মাঝখানে আমরা কিন্তু একটুও ক্লান্ত হইনি। সত্যি বলতে কি, ক্লান্তটা এই কারণেই হয়নি, মায়ের কৃপায়। এত ভিড় ছিল, কিন্তু আমরা যেন কি তাড়াতাড়ি, কি সুন্দরভাবে পুজোটা দিয়ে সমস্ত কিছু সুষ্ঠুভাবে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এবং এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলাম, মা তো বললো, ও তাহলে মনে হয় আজকে একদম ভিড় ছিল না, তাই না? আসলে বিষয়টা তা না, আমরা আজকে শুধুমাত্র পুজোটুকুই দিয়েছি আর একটুখানি খেয়েছি, খেয়ে দিয়ে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, আর কিছুই করিনি। অন্যান্যবার কী হয়, একটু কেনাকাটার দিকটা থাকে, বাচ্চারা থাকে, ওদেরকে নিয়ে এটা ওটা গল্প, বা কোনো সময় যে অন্যান্য সময়গুলোতে হয় কি, একটু গল্প গাচ্চা করি, একটু বসি, কিন্তু আজকে আর সেরকম কিছু করার সুযোগও পাইনি, হয়ও নি। তো যাই হোক, আমরা খুব ভালোভাবে বাড়িতেও ফিরে এসেছিলাম। আজকে সকালটা আমাদের এইভাবেই কেটেছিল। তোমরা সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো, মা সবার মঙ্গল করুক।